বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলমকে আটক করেছে ঢাকা মহানগর। সার্জিস আলমের গ্রেপ্তারের মূল কারণ জানা গেল। কেন, কী কারণে সার্জিস আলমকে গ্রেপ্তার করা হয়েছে এমন প্রশ্ন যখন সবার মুখে মুখে, তখনই মিডিয়ার মাধ্যমেই সবাই জানতে পারছেন যে আসলে কতটুকু এই গ্রেপ্তারের যে ঘটনাটি ঘটেছে আসলে এটি কতটুকু বাস্তব সত্যতা তা জানতে আমরা এই ভিডিওটার শেষ অংশ পর্যন্ত দেখতে থাকব। আসলে আদৌ কি সার্জিস আলম গ্রেপ্তার হয়েছেন নাকি এটা গুজব ছড়াচ্ছেন আওয়ামী লীগ, বিএনপি সবাই মিলে? কেননা বর্তমানে সার্জিস আলম নতুন দল গড়তে যাচ্ছে, সেই কারণে চক্রান্ত হতে পারে। চলুন আমরা কিছু দৃশ্য দেখার পরেই সেখানে একজন ছাত্র নেতা বেয়াদবি করছে। কে? সার্জিসদের অ্যাকাউন্টকে আমরা দেখতেছি যে সে এতদিন পরে আইসা বলে আমরা রাষ্ট্রপতির পদত্যাগ চাই, আমরা এইভাবে ডিসি নিয়োগের বিরোধিতা করতেছি। এতদিন আঙুল চুষছিলা। যে কোনো সময় গ্রেপ্তার হতে পারে ছাত্র আন্দোলনের বিশেষ সমন্বয়ক সার্জিস আলম। গত বুধবার ডক্টর ইউনূসের সাথে সেনাপ্রধানের বৈঠকে চরমভাবে বেয়াদবি করেন সার্জিস আলম। সে সময় সেনাবাহিনীরা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় সার্জিস আলম সহ অন্যান্য সমন্বয়কদের। একটি সূত্রে জানা গেছে, গত বুধবার বৈঠকে সেনাপ্রধানের সাথে ডক্টর ইউনূসের চরম বাকবিতণ্ডা তৈরি হয়। মূলত সেনাপ্রধানকে বহিষ্কারের সূত্র ধরে এরকম ঘটনা ঘটেছে। ওই সময় ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলমের সাথে বাকবিতণ্ডা শুরু হয় সেনাবাহিনীদের সাথে। এ কারণেই ধারণা করা হচ্ছে সেনাবাহিনীর সাথে বিরোধিতা করার কারণে যে কোনো সময় গ্রেপ্তার হতে পারে সমন্বয়ক সার্জিস আলম। এদিকে শোনা যাচ্ছে দেশে আসার সম্পূর্ণ চেষ্টা চালিয়ে যাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক আদালত ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলার রায় আগামী 31 তারিখে ঘোষণা দেওয়া হবে। যদি রায় শেখ হাসিনার পক্ষে আসে তাহলে দেশের পরিস্থিতি পরিবর্তন হতে পারে। দেশ ত্যাগ করার পরে শেখ হাসিনা ভারতে অবস্থান করেছিলেন, তবে এদিকে ভারত সরকার শেখ হাসিনাকে ট্রাভেল বাস দিয়েছেন, যার ফলে তিনি যে কোনো সময় যে কোনো দেশে ভ্রমণ করতে পারবেন। এছাড়া বর্তমানে দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছেন না বর্তমান দেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বর্তমান বাজারে কাজ কমর কিছু নাই, গরিব মেশে ভাতও খাইতে পারে না, যে বুঝলেন। 30 টাকা করে পিস, বেগুনের কেজি মাত্র দেখে আসলাম 120 টাকা, বোমা মাছের কেজি 2000 টাকা। আপনি এই যে সাধারণ মানুষের যদি পাশে না দাঁড়াতে পারি, তাদের যদি দুটা ভাতি যদি না দিতে পারি, না দেওয়ার মতো যদি হয়, তাহলে আমরা কি করলাম আন্দোলন করে? নৌকায় ভালো আছিল, আমার পক্ষে নৌকায় ভালো আছিল। আলুর কেজি 60 টাকা, পেঁয়াজের কেজি 110 টাকা, 120 টাকা, মাছের কেজি 250 থেকে 300 টাকা। গরিব মানুষে খাইবো কি? এই সরকার আসিয়া ভাতে মরে নাচ্ছি, তরকারি মরে নাচ্ছি। তরকারির দাম আগুন, ভাত পাই না, কাম করে পেটে ভাত দিবার পাই না। দর্শক, এই বিষয়ে আপনার কি মতামত জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে। এছাড়া আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে আমাদের এই ভিডিওতে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ আপনাকে সম্পূর্ণ নিউজটি দেখার জন্য। বঙ্গভবন দখল করতে গিয়ে সেনাবাহিনীর কাছে গণপিটুনি খেয়ে পালিয়ে যান সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ। হ্যাঁ দর্শক, বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন। রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বঙ্গভবন ঘেরাও করে আন্দোলন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এক পর্যায়ে সার্জিস আলম ঘোষণা দেন পুলিশ ও সেনাবাহিনীর ব্যারিকেড ভেঙে বঙ্গভবনে প্রবেশ করার জন্য। তবে সেখানে পুলিশ ও সেনাবাহিনী বাধা সৃষ্টি করে। সে সময় পুলিশকে মারধর করে সমন্বয়ক ও ছাত্র জনতা। পরবর্তীতে সেনাবাহিনীর আগমন হলে ঘটনাস্থল থেকে কোনো মতে পালিয়ে যেতে দেখা যায় সমন্বয়ক সার্জিস আলমকে। তখন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ মোটরসাইকেলে চেপে পলায়ন করেন। তবে আশঙ্কা করা হচ্ছে পুলিশের মারধরের জন্য খুব দ্রুতই দুই সমন্বয়ককে গ্রেফতার করা হবে। প্রিয় দর্শক, এরূপ ঘটনায় আপনাদের কি মতামত তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। টিউশনি করে যাদের জীবন যাপন করত, যাদের পরিবার চলতো টিউশনির টাকায়, আজকে তারা কিভাবে 45 লক্ষ টাকার গাড়িতে, তারা এক এক সময় এক একটা গাড়িতে চড়ে, তাদের হাতে আইফোন, তারা আজকে অঢেল সম্পদের মালিক। সমন্বয়ক আর যারা উপদেষ্টা আছেন এই দেশের ধ্বংসের জন্য আপনাদেরকে দায়ী করি।
শারজিসের দুই গালে জুতা মারো তালে তালে এমনই স্লোগান দিয়ে রাজপথ উত্তাল করেছে দেশের সাধারণ মানুষ। শুধু তাই নয়, সমন্বয়কদের অপকর্ম জনগণের মাঝে প্রকাশ পেয়েছে। তারা দেশের জন্য নয়, নিজেদের স্বার্থ হাসিলের জন্য জনগণকে বোকা বানাচ্ছে। যারা টিউশনি করে কোনো মতে দিন পার করত, তারা এখন কোটি টাকার মালিক। এই সম্পদের উৎস কোথায় জানতে চায় সাধারণ মানুষ। দেশের এই অবস্থার জন্য দায়ী সমন্বয়ক ও উপদেষ্টারা। তাদের জন্য দেশটা ধ্বংসের দিকে চলে যাচ্ছে। সমন্বয়কার যারা উপদেষ্টা আছেন এই দেশের ধ্বংসের জন্য আপনাদেরকে দায়ী করি। আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে আপনাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম, ঠিক আছে? আপনাকে একজন উপদেষ্টা আছে মাহফুজ আলম, হালা হইলো একদম একটা পাগল। সময় আছে অন্য ভালো হন, পড়ালেখা তো করছেন, ওই ভার্সিটিতে 2 দিয়ে 4 হয়, কিন্তু রাজনীতির মাঠে 2 দিয়ে 22 হয়। টিউশনি করে যাদের জীবন যাপন করত, যাদের পরিবার চলতো টিউশনির টাকায়, আজকে তারা কিভাবে 45 লক্ষ টাকার গাড়িতে, তারা এক সময় এক একটা গাড়িতে চড়ে, তাদের হাতে আইফোন, তারা আজকে অঢেল সম্পদের মালিক। সবচেয়ে বড় যে জিনিসটা বোঝে, মোটা ভাত মোটা কাপড়। আজকে আমরা আগে খেয়ে পরে বাঁচতে চাই। আমার গণতন্ত্র দরকার, কিন্তু আগে আমাকে বাঁচা দরকার। আমার বাঁচার জন্যই তো অবস্থা নেই। অতি দ্রুত আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশ্যে কথা বলা উচিত এবং একটা নির্বাচন আগামী 6 মাসের মধ্যে নির্বাচন ঘোষণা করে জাতিকে একটি সঠিক পথ দেখানো উচিত। যারা একটা অপশক্তি, তারা এই সরকারকে ভিন্নভাবে ব্যবহার করছে এবং এই সরকার ব্যবহার হয়ে যাচ্ছে। এবং এখানে এদিকে সাধারণ জনগণ থেকে বিভিন্ন যে কাহিনীগুলা উঠে আসছে, বিভিন্ন যে কথাগুলো উঠে আসছে, আসলে সাধারণ জনগণকে বোকা বানিয়ে, সাধারণ মানুষকে বোকা বানিয়ে বিশেষভাবে যারা আওয়ামী লীগ আছে তারা হট্টগোল সৃষ্টি করছে। যারা আওয়ামী লীগ বাংলাদেশের মাটিতে আছে তারা এই মিথ্যা প্রচারগুলো করছে। কেননা শারজিস আলমকে যদি গ্রেপ্তার করা যায় তাহলে দেশে অন্যটা ঘটনা চক্রান্তর মোড় নিয়ে আবারও আওয়ামী লীগ দেশে ঢুকতে পারে, এমন ব্যাখ্যা ঘটানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদিকে বিএনপিও সেই পরিকল্পনায় হাঁটছে। তবে আসলেই মূলত শারজিস আলম অ্যারেস্ট হয় নাই, এটাই বাস্তবতা। কিন্তু এই দুইটা দল তারা এটা কোপাকাণ্ড ছড়াচ্ছে। ফ্যাসিবাদের দোসররা রয়েছে, আওয়ামী লীগের অনেক সুবিধাভোগীরা উপদেষ্টা পরিষদে রয়েছে এবং ভিনদেশি বিশেষ করে এনজিও মার্কা কিছু মানুষ, বেশ কয়েকটি উপদেষ্টা রয়েছেন যারা এনজিওদের প্রধান। তারা মূলত বিদেশ থেকে বিভিন্ন প্রকল্পের নামে বিভিন্ন জনগণের পরিবেশ, তারপরে বিভিন্ন বিষয়ের উপরে তারা কিন্তু বিভিন্ন ধরনের অর্থের সংস্থান করে এবং এখানে আনে। কিন্তু এনে আমরা দেখেছি তারা ব্যাংক করে, বিমা করে, তারা বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান সব বিভিন্ন লাভজনক অনেক প্রতিষ্ঠান তারা করে। তাদের কিন্তু কোনো জবাবদিহি নাই। এনজিওর যারা প্রধানরা আজকে উপদেষ্টা পরিষদে অবস্থান করছে, তাদের তো জনগণের কাছে কোনো দায়বদ্ধতা নাই। এদেশের রাজনীতিবিদদের কিন্তু দায়বদ্ধতা রয়েছে। প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার কি মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। এছাড়া ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সমন্বয়করা শেখ হাসিনা থেকেও নতুনভাবে জন্ম নিয়ে ফেরেশতা রূপে আমাদের বাংলাদেশে আবির্ভূত হয়েছে। সমন্বয়কদের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। সমন্বয়কদের বিরুদ্ধে কথা বললে আমি নাকি আওয়ামী লীগ হয়ে গেছি, সমন্বয়কদের বিরুদ্ধে কথা বললে আমরা নাকি ভারতের দালাল হয়ে যাব। আমার কথা হচ্ছে, এই সমন্বয়করা এই বিপ্লবের সময় আপনারা কোথায় ছিলেন? এই 4-5 জন সমন্বয়কের নাম বলছি আমি। বাংলাদেশের 18 কোটি কিংবা এই যে যারা রাস্তায় লক্ষ লক্ষ মানুষ নেমেছে তাদের কথা বলছি না। এখন যে সমস্ত 4-5 জন হাতে গোনা সমন্বয়ক আছে, এরা কোথায় ছিল ভাই? তোমরা তো ছিল হারুন হোটেলে। হারুন হোটেল থেকে বেরিয়ে এসে এখন তোমরা ওই যে 71-এর রাজাকাররা যেমনটা যুদ্ধ পরবর্তী মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার আপনার সেক্টর কমান্ডার সেজেছিলেন, ঠিক তেমনি এই কয়েকজন সমন্বয়করাও 2024-এ বড় বড় সেক্টর কমান্ডার এবং মাস্টার মাইন্ড ওরা হয়ে গেছে। আমি এই কথা বলছি কেন? একজন সমন্বয়করা অ্যাকাউন্ট যদি আপনি খোঁজাখুঁজি করেন, চাচার নামে, ভাইয়ের নামে আপনার অ্যাকাউন্টে কোটি কোটি টাকা ওদের অ্যাকাউন্টে যুক্ত হয়েছে। আর যাদের অ্যাকাউন্টে খুঁজে পাওয়া যাচ্ছে না, এদের বিছানার তলায় আপনারা সার্চ করে দেখেন, তাদেরকে ধরে ধরে সার্চ করেন, দেখবেন তাদের আলনায় তাদের বাড়ির আশেপাশে কোনো লাগেজে এই টাকাগুলো ওরা লুকিয়ে রেখেছে। এখন এই কথা বলতে গেলে আপনি বলবেন আমি কোথায় এই সন্ধান পেলাম? সন্ধান বিভিন্ন মিডিয়াতে আসছে। এখন আপনি বলবেন, আমার এই সমন্বয়ক ভাইরা বলছে, ভাই আমরা তো টিউশনি করে, আমরা তো আমাদেরকে ভালোবেসে নানা লোকে আমাদেরকে স্পন্সর করছে। আমার কথা হচ্ছে,
কত লোক আপনাদেরকে স্পন্সর করে, আপনাদের কত টাকা দরকার, আপনাদের লাগেজ কি এখনো ভর্তি হয়নি? আপনাদেরকে এত লোক সমালোচনা করছে, তারপরও আপনাদের নিজের দোষ স্বীকার করে একবারও কি আপনারা বলেছেন ভাই আমাদের ভুল হয়ে গেছে? বরঞ্চ আপনারা বলছেন শেখ হাসিনার মতো করে চ্যালেঞ্জ ছুটছেন, না আমাদের কোনো ভুল যদি আপনারা প্রমাণ করতে পারেন তাহলে আগামীকাল থেকে আমরা এই দায়িত্ব ছেড়ে দিব। আমি সার্জিসকে প্রশ্ন করছি, সার্জিস ভাই আপনাকে সম্মান করে যাবে, আপনি আওয়ামী লীগ করতেন, ছাত্রলীগ করতেন জানি, আপনি বিপ্লবে আপনার অবদান ছিল জানি, কিন্তু আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে জুলাই ফাউন্ডেশনে 100 কোটি টাকা দিয়ে, এর টাকা কোথায় গেছে? আমার বিপ্লবী ভাইরা, যে সমস্ত ভাইরা অঙ্গহানি হয়েছে, তারা স্ট্রেচার ভর দিয়ে কেন ওরা এখনো হাঁটে? তোমার মতো করে কেন ওরা 5000 গাড়ি দিয়ে চলতে পারে না? তোমার মতো কেন ওরা আইফোন কিনতে পারে না? তোমার মতো করে কেন এরা সকালে একটা বিকেলে একটা কাপড় পাল্টাতে পারে না? উত্তর আছে? উত্তর নাই, উত্তর দিতে পারবেন না। আপনি হয়তোবা ফারুকের মতো করে, ফারুককে যেমনটা শহীদ মিনারে হামলা করিয়েছেন, গুপ্ত হামলা, আমাকেও হামলা করাতে পারেন, কারণ আমি কেন আফসোস করবো না? আমি মনে মনে নিজেকে সান্ত্বনা দিব, সত্যের পক্ষে কথা বলতে গিয়ে আমি একবার আক্রান্ত হলাম। আপনি কি শেখ হাসিনা থেকেও ডাইনি হয়ে গেছেন? ডাইনি হয়ে গেছেন নাকি? যে যায় লঙ্কায় সে হয়ে রাবণ। কেন ভাই? আপনাদের আরো টাকা লাগবে, আরো ক্ষমতা লাগবে, আরো সম্মান লাগবে। কত লাগবে সম্মান? দুদিন পরে পালানোর রাস্তা খুঁজে পাবেন না। শেখ হাসিনা তো ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে, কিন্তু আমাদের 2 কোটি প্রবাসী ভাই যখন বাংলাদেশে আন্দোলন চলছিল, এই আন্দোলন চলাকালীন সময়ে যখন ইন্টারনেট বন্ধ করে দেয়, আমরাই প্রবাসে বসে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করে আওয়াজ তুলেছিলাম যে বাংলাদেশের পক্ষে আমাদেরকে দাঁড়াতে হবে, এবং আন্তর্জাতিক মিডিয়াগুলোতে একটা হাত তোলার জন্য আমরা এই কাজ করেছিলাম। এখন আপনি বলবেন আপনি কে রে ভাই? আমি কেউ না, আমি এই বিপ্লবের একজন ধারক এবং বাহক, আমি একজন সহযোদ্ধা আপনাদের। এখন এই কথাগুলো বলতে গেলে আপনি আমাকে রাতারাতি আপনারা আমাকে বলবেন এই বিপ্লবকে আমরা ধারণ করি না, এরা আওয়ামী ফেসিবাদের দোসর। এখন আপনারা দল নিয়ে আসছেন, বৈষম্য বিরোধী দল নিয়ে আসছেন, তাই না? এখন আপনারা কমিটি দিতে গিয়ে ভাগ ভাটোয়ারার টাকা, ওই যে আওয়ামী লীগ ছাত্রলীগের গুন্ডা পান্ডারা যেমনটা টাকা পয়সার জন্য কমিটিতে গেলেই টাকা পাওয়া যায়, কমিটিতে গেলেই ক্ষমতা পাওয়া যায়, ক্ষমতার লোভে, টাকার লোভে এখন বিভিন্ন জায়গায় জায়গায় এখন কমিটি দিতে গিয়ে আপনাদের মারামারি হচ্ছে। কেন রে ভাই? এত লোভ কেন আপনাদের? টাকার লোভ। আপনারা দেশকে পরিবর্তন করতে চান, পরিবর্তন করবেন, উল্টা শেখ হাসিনা থেকেও খারাপ পজিশনে আপনারা যাবেন। আপনারা ক্ষমতা পেয়েছেন 5 মাস, এই 5 মাসের যে নমুনা দেখাচ্ছেন আপনারা, এটা শেখ হাসিনাকেও হার মানাবে বলে আমি বিশ্বাস করি। এই জন্য আমি বলছি এই কয়েকজন সমন্বয়কদেরকে আমাদেরকে তাড়িয়ে দিতে হবে। এই আমরা দুধ কলা দিয়ে সাপ পুষতে চাই না। দুধ কলা দিয়ে এই সাপের বিষ দাঁত ভাঙতে না পারলে আমাদের বিপ্লব অচিরেই ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হতে বসে। যদি আবার প্রয়োজন হয় আমরা আবার রক্ত দেব, আমরা জীবন দেব, তারপরে দেশকে সুন্দর দেশ করার জন্য রাজপথে থাকবো। থাকার জন্য কে কে রাজি আছো? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দেব। যারা নাকি হাজার হাজার মায়ের কোল খালি করেছে, তাদেরকে আবার নির্বাচনের জন্য আহ্বান করছেন, আপনারা কি ইঙ্গিত দিচ্ছেন? এখনো মায়ের কান্না বন্ধ হয় নাই, এখনো মুখের পানি পানি সেই শব্দ আমাদের কান থেকে এখনো সরে নাই। আবু সাইদের হাত প্রসারিত গুলিবিদ্ধ বুক নিয়ে মাটিতে লুটিয়ে পড়েছে, এখন আমাদের নজর থেকে এখনো সেই স্মৃতি চলে নাই। জেহাদ করো করার মতো। আজকে তোমরা জানো বাংলাদেশ সহ তামাম দুনিয়ার মধ্যে যে নীতি আদর্শ বাস্তবায়নের চেষ্টা চলছে, সেই নীতি আদর্শের মাধ্যমে মূলত দুনিয়াতে শান্তি ব্যক্তি পর্যায় থেকে শুরু করে সমাজ রাষ্ট্র কখনো দেখে নাই, কোনোদিন পায় নাই, পাবে না। একমাত্র একটা নীতি আদর্শ, যেই নীতি আদর্শের নাম হলো ইসলাম। আজকে ইতিহাস করলে আমরা দেখব ইসলাম নীতি আদর্শের মাধ্যমেই শান্তির গ্রান্টি দুনিয়াতে, আখেরাতে মুক্তি। তার বাস্তবতা আপনারা দেখেছেন। আমাদের দাদু যে কথা বলেছেন, এই হিন্দু ঐক্যজোটের সভাপতি, তিনি ইসলামী আন্দোলনের ব্যাপারে বলেছেন যে আমরা দেখেছি সেই 71 থেকে শুরু করে ইসলামী নীতি আদর্শ যারা আমরা লালন করি,
আমাদের কি চরিত্র, আমাদের কি আদর্শ, আমাদের কি কার্যক্রম। যেহেতু সে বলেছে, নতুনভাবে আমার আলোচনা করে বোঝার কোনো প্রয়োজন হয় না। এখন কথা হলো এতটুকুই যে সামনে আমাদের জাতীয় নির্বাচন আসবে। এই নির্বাচনের মধ্যে সবচেয়ে এই নীতি আদর্শ বাস্তবায়নের জন্য উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে হবে যুবকদের। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের ব্যাপারে দোয়া করেছেন যে